ধরুন লিটন দাস, শান্ত অথবা মুমিনুল একটা ইনিংসে করলেন 149 রান, তাও দেশের বাইরে, হ্যামিল্টন, ক্রাইস্টচার্চ, লর্ডস অথবা অন্য কোনো ভেন্যুতে। এর কয়টা ম্যাচ পর আপনি তাকে বাদ দিবেন? মানে এই তিনজনের একজনকে আপনি দল থেকে বাদ দিবেন 149 রানের ইনিংস খেলার পর কয়টা ম্যাচ সুযোগ দিবেন? যদি ধরেন তিনটা ম্যাচ মানে 6টা ইনিংসেই খারাপ করেন, আপনি বাদ দিবেন? আবার যদি এমনটা হয় ওই 6টা ইনিংসে আপনি 28 করেছেন, 26 করেছেন, 13 করেছেন, 10-এর নিচে একটা ইনিংস খেলেছেন বা ডাক মেরেছেন, আপনি কি বাদ দেবেন? আমি আপনাকে লিখে দিব যে কেউই বাদ পড়বেন না, না শান্ত, না লিটন, না মুমিনুল, কেউই বাদ পড়বেন না। কারণ ওই 3 টেস্ট মানে 6 ইনিংসের আগেই আপনি 149 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, সেটা আবার দেশের বাইরে হ্যামিল্টনের মতো একটা কঠিন জায়গাতে। তার আগে আপনি ক্রাইস্টচার্চে 86 রান করেছেন, আপনি বাদ দিবেন? আপনি অন্তত 6 থেকে 7টা টেস্ট দেখবেন, তারপরে হয়তো বাদ দিবেন না, তারপরেও বাদ দিবেন না। অনেকেই আছেন মানে এই দলে যারা 14 ইনিংস, 16 ইনিংস, 12 ইনিংসে 50 পান না, কিন্তু সৌম্য সরকার ঠিকই বাদ পড়ে যান। যদিও আলোচনা হয় না যে সৌম্য বাদ পড়ে গেছেন, তার উপর ধৈর্য ধরা যায়নি, তাকে বাদ দেওয়া হয়েছে। তারপরেও বলা হয় যে অনেক অনেক বেশি সুযোগ পান। আমি সবসময় সৌম্যকে নিয়ে কথা বলি, এ কারণেই বলি যে সৌম্যকে টানা সুযোগ দেওয়া হয় না। একটা ইনিংসে করেছেন 149, ক্যারিয়ারের বেস্ট ইনিংস খেলেছেন ওই সময়টাতে, মানে নিউজিল্যান্ড সফরে, সেটা 19 সালে। এরপর 3টে টেস্টে সুযোগ পেয়েছেন বিভিন্ন সময়, তিন টেস্টের 6টা ইনিংস। ওই যে বললাম, কখনো 28 করেছেন, 26 করেছেন, 10-এর নিচে মাত্র একটা ইনিংস রান করেছেন, ডাক মেরেছেন, তারপরে বাদ গেছেন। এরপরেও কিন্তু আলোচনা হয়নি এবং অনেকে খুশি ছিলেন। ঠিক আছে, এরপর কেটে গেছে 5.5 বছর, মানে 5.5 বছর কাটাই কাটাই কেটে গেছে, যখন মনে করা হচ্ছিল সৌম্যকে আর দলে নেওয়া হবে না। সৌম্য নিজে হয়তো বা কখনো আশা করেননি যে তিনি টেস্টে ফিরবেন। যদিও সবশেষ এনসিএলে সর্বোচ্চ রান করেছেন, তখন থেকে দাবি তুলেছেন যে ভালো উইকেটে রান করতে পারেন। দেখুন তারপর এবং দলের যে অবস্থা, মানে দলের যে বাজে অবস্থা এখন, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল 2 ইনিংস ব্যাট করে 90টা ওভার খেলতে পারে না, মানে 2 ইনিংস ব্যাট করেছে 92 ওভার, মানে এত বাজে অবস্থা, ইনিংসে হেরেছে। এবং জয় অথবা যারা যারা ওপেন করছেন ভালো করছেন না, সেজন্য সৌম্যের উপরে ভরসা রাখা হয়েছে। এখানে অন্য একটা কারণ আছে, কারণটা হচ্ছে দেশের বাইরে ভালো করা। আমরা সবসময় বলি না যে সৌম্যের ফুটওয়ার্ক খুব একটা ভালো না, অথবা পেস ফ্রেন্ডলি উইকেটে অথবা পেস তাদের ভালো খেলেন, যেখানে খুব বেশি পায়ের কাজের দরকার হয় না, সেটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। সৌম্য দেশের বাইরে টেস্টে দারুণ করেছেন। দেখুন 9টা টেস্ট খেলেছেন দেশে, সেখানে তার গড় মাত্র 15 তার দেশে যে টেস্টগুলো খেলেছেন, তার মানে তাকে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারিনি। দেশের বাইরে কি দারুণ 7টা টেস্ট খেলেছেন, গড় তার 41। দেশের বাইরে 7টা টেস্ট খেলেছেন, গড় মানে 41, এবং সেঞ্চুরি একটা, 50 তার 4টা, মানে ক্যারিয়ারে 4টা 50, একটা সেঞ্চুরি, সব দেশের বাইরে। ওই যে ক্রাইস্টচার্চে 86, 149 হ্যামিল্টনে, গলে একটা 50 করেছেন, হায়দ্রাবাদে বা দেশের বাইরে আরও 50 আছে, 4টা 50 সব মিলিয়ে। এই যে দেশের বাইরে ভালো করা, এটা সবচেয়ে বেশি কাজে দিয়েছে এই বয়সে এসে, যখন তার বয়স চলছে 34, মানে 29 বছর বয়সে বাদ পড়েছেন, 34-এ এসে সুযোগ পেয়েছেন। এই কারণে যখন দেখা গেছে যে বাংলাদেশের প্লেয়াররা যারা ব্যাটার আছেন তারা কিন্তু জিম্বাবুয়ের পেসারদেরই খেলতে পারছেন না, সেখানে সৌম্য ওই সময়টাতে 19 সালে ওই সব বোলারের এগেনস্টে সেঞ্চুরি করেছেন, 50 করেছেন, যারা কিনা ওই সময়টার বেস্ট বোলিংটা করেছেন। এখন কথা হচ্ছে সৌম্য এবার কেমন করবেন। দেখুন যাদের এগেনস্টে খেলা, ভাই মানে স্টার, কামিংস, হ্যাজেলউড, বোল্যান্ড, সেখানে যদি অলরাউন্ডার বলেন ক্যামেরন গ্রিন, সেখানে ওয়েবস্টার, কাকে রেখে কাকে খেলাবেন? সৌম্য কেমন করে জানা দরকার, খুবই ভালো করতে পারবেন কিনা। তবে যেটা আমরা আশা করতে পারি যে প্রস্তুতি ম্যাচ আছে ওখানে একটা, সেই প্রস্তুতি ম্যাচে যদি ভালো করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন, নিঃসন্দেহে ভালো করবেন। দেখুন ঘরোয়াতে যে খেলাগুলো হয় বাংলাদেশে, সেটাকে আপনি কখনোই ইন্টারন্যাশনাল মানে বলতে পারবেন না, কখনোই বলতে পারবেন না। আপনি সেটা দেখে কখনোই মেজার করতে পারবেন না বা আন্দাজ করতে পারবেন না যে সৌম্য ভালো করবেনই। তো সেদিক থেকে অবশ্যই এই যে ট্যুরে যাচ্ছেন বা থাকবেন, সেখানে কন্ডিশনের সাথে মানিয়ে নেবেন। সাথে যে ট্যুর ম্যাচটা আছে 6 থেকে 8 তারিখ, সেটা হচ্ছে সবচেয়ে বড় টেস্ট সৌম্যের জন্য, যে ওখানে কেমন করেন। কারণ 5-5.5 বছর পর আপনি টেস্ট খেলতে নামবেন, এবার এমন জায়গায় নামবেন সারা ওয়ার্ল্ড আপনাকে দেখবে, এবং সেখানে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে হার্ডেস্ট বোলাররা আপনাকে
বল করবে এবং সেখানে আপনি সামান্য সুযোগ পাবেন না, আপনি হয়তো বা একটা বল সুযোগ পাবেন না যদি আপনি মনোযোগটা হারিয়ে ফেলেন বা ক্যাচ মিস বলেন অথবা খারাপ বল বলেন, করবে না। মানে 6টা বলের মধ্যে আপনি যদি স্টার্ক, কামিংস, হ্যাজেলউডকে বলেন, মানে 6টা বলের মধ্যে 6টাই করবে প্রপার লেন্থে, প্রপার স্পিডে, আপনি একটাও লুজ বল পাবেন না। একটা লুজ বল পাওয়া মানে আপনি লাকি। অন্য দেশে কি হয়, আপনি জিম্বাবুয়ের এগেনস্টে খারাপ করেছেন, সেখানে তারা 6টা বলের মধ্যে 2টা বল লুজ করেছে, আপনি স্কোরিং শট খেলতে পারবেন, কিন্তু অস্ট্রেলিয়া পাবেন না আপনি, তারা স্কোরিং শটের দিবেই না আপনাকে। পেলে ভালো, হ্যাঁ পাবেন না তা না, পাবেন খুবই কম, রেয়ার। সেখানে সৌম্য কেমন করেন, এটা বড় একটা চ্যালেঞ্জ। এবং ওই যে একটা হাইপ থাকবে, একটা আশা থাকবে, এবং দেশের বাইরে ভালো করেছেন, 7 টেস্টে 41 গড়, একটা সেঞ্চুরি, 4টা 50, দেশের বাইরে ভালো করেন, সেই হাইপ নিয়ে কেমন করেন সেটাই বড় বিষয়। আমি সবসময় বলেছি যে এখানে বাংলাদেশ দল 3 দিন খেলবে, 4 দিন খেলবে, এটাই বড় বিষয়, এটাই বড় বিষয় এই দলের বিপক্ষে, এটাই বড় বিষয়। তো সেখানে সৌম্য কেমন করেন এটা একটা বড় একটা বিষয়। এবং ওই যে 3 দিনের যে ম্যাচটা, ওখানেই জানা যাবে, ওখানেই বোঝা যাবে আসলে কতটা অ্যাডপ্ট করতে পারছেন এবং মেইন ম্যাচে ওই পেসারদের কীভাবে ফেস করে। কারণ নিঃসন্দেহে ফার্স্ট টেস্টের একাদশে থাকবেন এবং নিঃসন্দেহে ওই সব বোলারদের ফেস করতে হবে সৌম্যকে। আপনাদের কি মনে হয় সৌম্যের বাদ পড়া টেস্ট থেকে সৌম্যের আবারও ব্যাক করা এবং দেশের বাইরে তার পরিসংখ্যান বা স্ট্যাটটা দেখে আপনি কি আশাবাদী হচ্ছেন নাকি শঙ্কায় আছেন? জানাবেন। ধন্যবাদ সবাইকে।